অনেক সময় আগের কথা। কৃষ্ণগঞ্জ নামে একটি সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে এক কাঠুরিয়া বাস করত, যার নাম ছিল রামু। রামু খুবই সৎ ও পরিশ্রমী ছিল। ও সব সময় নিজের কাজ নিয়ে খুশি থাকত। রামুর কাছে বেশি টাকা পয়সা না থাকলেও ও কিন্তু নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। রামুর পরিবারে রামুর বউ আর ওর দুটো বাচ্চা ছিল। রামু মোড়ল কালীচরণের কাছে কাঠ কাটার কাজ করত, আর ওর এই কাজের জন্য মোড়ল কালীচরণ রামুকে তার প্রাপ্য মজুরি দিত। সেই মজুরির টাকা দিয়ে রামু ও তার পরিবার জীবনযাপন করত। সুমনা, আমি কাজে বেরোচ্ছি। এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তুমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেও। ঠিক আছে, স্কুলে তো আমি ছেড়ে দিয়ে আসবো, কিন্তু রাহুল পিঙ্কি দুদিন ধরে বলছে ওদের স্কুল থেকে ওদের স্কুলের বেতন চাইছে। তো ঠিক আছে, গিয়ে দিয়ে আসো না স্কুলের টাকা। আরে কিভাবে দেব? তুমি যা টাকা কামিয়ে নিয়ে আসো, ওতে অনেক কষ্টে টেনে টুনে আমাদের সংসার চলে। ওই অল্প কটা বেতনের টাকায় বাচ্চাদের স্কুলের বেতনের ব্যবস্থা কিভাবে করব? দেখো, আমি তোমাকে আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি। তুমি মোড়ল কালীচরণের কাছে গিয়ে বলবে উনি যেন তোমার বেতনের টাকা বাড়িয়ে দেয়। দিনের পর দিন শুধু খরচ বেড়েই যাচ্ছে। বাজারে যদি সবজি কিনতে যায়, সবজির দাম আকাশ ছোঁয়া। আর বাচ্চাদের পড়াশোনার খরচ আর ঘরের খরচ, এত কম টাকা বেতনে কিভাবে চলবে? আরে বাবা, ঠিক আছে, আমি আজকের গিয়েই মোড়লের কাছে কিছু টাকা বাড়ানোর কথা বলবো। এই কথা বলে রামু কাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। আরে ভাই, আজকে তো বেতন পাওয়ার দিন। দেখো, আজকে আবার মোড়ল কালীচরণ কোনো না কোনো বাহানা অবশ্যই দেবে। বেতন দেওয়ার আগে সবসময় আমাদের কাজে কোনো কোনো ত্রুটি বার করে আমাদের বেতন কেটে নেবে। এর আগের বার তো আমার অর্ধেক বেতনই কেটে নিয়েছিল। আর আমি হিসাব জিজ্ঞেস করায় আমাকে বলে আগের মাসে আমি ওনার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলাম, তা নাকি সুদ হয়ে গিয়ে 1000 টাকা হয়েছে। এই জন্য আমার বেতন থেকে 1000 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হরিয়া ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের মোড়ল কালীচরণ খুবই চালাক ও লোভী মানুষ। এক তো আমাদেরকে দিয়ে দ্বিগুণ খাটাবে, আর টাকা দেওয়ার সময় টাকা পুরো দেয় না, অর্ধেক টাকা দেয়। আরে হ্যাঁ ভাই, মোড়ল আমার বেতনও কেটে নিয়েছিল। আমি মাত্র 2 দিন ছুটি করেছিলাম, কারণ আমার মেয়ে খুবই অসুস্থ ছিল। আর মোড়ল কালীচরণ এই সুযোগের ফায়দা নিয়ে আমার পুরো অর্ধেক স্যালারি কেটে নিয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে শুধু এটুকুই প্রার্থনা করি, মোড়ল মশাই যেন আমার সম্পূর্ণ বেতন দিয়ে দেয়। বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে। এইভাবে সব কাঠুরিয়া যে যার মতো নিজের কাজে লেগে পড়ে। কাজ সম্পন্ন করার পরে মালিক, এই মাস তো শেষ হয়ে গেছে। আপনি যদি আজকে আমাদের সবার বেতনটা দিয়ে দিতেন। দেখো, এখন তোমাদেরকে দেওয়ার মতো টাকা আমার কাছে একদমই নেই। এই মাসে কোনো মালের সেল করতে পারিনি, সব মালই গুদাম ঘরে পড়ে আছে। কাল বা পরশু দিনকে আসো, তোমাদের সবাইকে টাকা দেওয়া হবে। কিন্তু মালিক, আমার কাছে এখন একদমই টাকা নেই। ঘরের বাজার করতে হবে, বাচ্চাদের স্কুলের বেতন জমা দিতে হবে। আরে বললাম তো, আর 1-2 দিন অপেক্ষা কর, কাল বা পরশু দিন টাকা পেয়ে যাবি। এখন আমার কাছে একদমই টাকা নেই। সব কাঠুরিয়া মন খারাপ করে যে যার মতো ঘরে চলে আসে। হ্যাঁ গো, শুনছো? এবার কত টাকা বেতন পেলে? সুমনা, এখনো কোনো বেতন পাইনি গো। মালিক বলেছে 1-2 দিনের মধ্যে বেতন পেয়ে যাব। এটা কি বলছো তুমি? এখনো মাইনে পাওনি? তুমি সব জানো তো নাকি? ঘরের একদম বাজার নেই, বাজার করতে হবে। বাচ্চাদের স্কুলের ফিস জমা দিতে হবে। স্কুলের স্যার আছে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কালকের মধ্যে টাকা দিতে না পারি তাহলে বাচ্চাদেরকে ঘরে রাখতে, স্কুলে যেন না পাঠায়। এবার তুমিই বলো আমি কি করব? আমি কি করব বলো সুমনা? আমাদের মালিক সময় মতো একদম মাইনে দেয় না। এবার তো আমি অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারবো না। 1-2 দিনেরই তো কথা, একটু দেখে নেই। এইভাবে 2 দিন চলে যায়। 2 দিন পরে মালিক কালীচরণ সবাইকে তাদের মাইনে দেয়। এই হরিয়া,
এই ধর তোর বেতন। মালিক, এ তো মাত্র 2,000 টাকা। আমি তো এই মাসে 3,000 টাকার কাজ করেছি। হ্যাঁ, কাজ তো তুই করেছিস, কিন্তু তুই 1 ঘন্টা বসে যে কাজে ফাঁকি মেরেছিলিস, এই টাকা ওই ফাঁকি মারার জন্যই কাটা হয়েছে। কিন্তু মালিক, আপনি তো বলেছিলেন যে 8 ঘন্টা কাজ করতে হবে, তবে 3,000 টাকা পাবো। আমি তো 8 ঘন্টায় কাজ করেছি। 8 ঘন্টা কাজ করার পরে গিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। দেখ হরিয়া, আমাকে বেশি কাজ শেখাতে আসবি না কিন্তু। এই 2,000 টাকা নিলে নে, আর নাহলে অন্য জায়গায় কোনো কাজ খুঁজে নে। অসহায় হরিয়ার কাছে ওই অল্প টাকা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। হরিয়া চুপচাপ ওই টাকা নিয়ে নেয়। রামু, এই নে তোর 2,500 টাকা। কিন্তু মালিক, 2,500 টাকা কেন? আমার তো পুরো 3,000 টাকা পাওয়ার কথা। এ মাসে তো না আমি কোনো ছুটি করেছি, আর না আমি কাজে এসে কোনো বিশ্রাম নিয়েছি। তাহলে আমি তো আপনার সমস্ত কাজ সময় মতো করে দিয়েছি। হ্যাঁ, সব সময় তো করছিস, কিন্তু এই সময় বাজারে যে কাঠির দাম খুবই কম যাচ্ছে, এই জন্য তোর ওই মাইনা কম দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত কাঠের দাম বাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলতে হবে। কিন্তু মালিক, কথা তো 3,000 টাকার হয়েছিল না? এবার এই 2,500 টাকায় আমি কিভাবে ঘর সংসার চালাবো, আর কিভাবে বাচ্চাদের স্কুলের ফিস জমা দেবো? মালিক, এবারটা আপনি আমার সম্পূর্ণ টাকাটা দিয়ে দিন। বেশি কথা বলিস না তুই, 2,500 টাকা পাবি। এখন কাজ করলে কর, নাহলে অন্য কোথাও কাজ খুঁজে নে। অসহায় হরিয়ার মতো রামুরও কাছে ওই অল্প টাকা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। রামু চুপচাপ মুখ বুজে ওই টাকা নিয়ে নেয়। আরে ভাই, আমাদের মালিক কালীচরণ 1 নম্বরের বেঈমান মানুষ। সব টাকা নিজেই পকেটে ঢুকিয়ে নিয়েছে, আর বাহানা বানাচ্ছে কাঠ নাকি জলের দামে যাচ্ছে। তোমরা সবাই দেখে নিও। হ্যাঁ, আমাদের এই গরিবদের অভিশাপ একদিন ওর অবশ্যই লাগবে। এই হরিয়া, কি বলছিস তুই এটা? এইভাবে কাউকে বলতে নেই রে ভাই। মালিক আমাদের অন্নদাতা। মালিক যাই হোক না কেন, একটা কথা সব সময় মাথায় রাখিস, মালিকের জন্যই আমাদের সবার ঘর চলে। আরে কিসের অন্নদাতা? একটু কাজে সম্পূর্ণ টাকা দেয় না, বরং সারাটা মাস জন্তুর মতো পরিশ্রম করেও ভাবি কি পাই শুধুমাত্র এই 2,000 টাকা। এতে কি ঘরে খরচ চলবে কিভাবে? এভাবে তো আমরা কখনোই উন্নতি করতে পারবো না। আর আমরা কি বা করতে পারি? এই কাঠ কাটা ছাড়া আমরা অন্য কোনো কাজও তো জানি না। আর যদি কোনো ব্যবসা শুরু করতে চাই, তবে তার জন্য টাকা কই? যাই হোক না কেন, এখন মালিক কালীচরণই আমাদের ভরসা। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর রামু বাড়ির দিকে রওনা দেয়। আরে তুমি চলে এসেছো? তোমাকে আজকে কত টাকা মাইনে দিল? সুমনা, মালিক এবার মাত্র এই 2,500 টাকাই দিয়েছে। মাত্র 2,500 টাকা? ওর মধ্যে বাচ্চাদের স্কুল ফিসেই তো 1,000 টাকা খরচ হয়ে যাবে, আর মাত্র 1,500 টাকার সংসার কিভাবে চালাবো? দেখো সুমনা, আমি আর কি বা করতে পারি? এবার তোমাকেই এইগুলো দিয়ে সব ম্যানেজ করতে হবে। তুমি এক কাজ করো, সবার আগে বাচ্চাদের স্কুলের বেতনটা জমা দিয়ে দাও, এরপরে বাকিটা আমি দেখছি। আরে তুমি কি দেখবে? মালিকের কাছ থেকে তো সম্পূর্ণ মাইনে আনতে পারলে না। এরকমটা নয় সুমনা, আমি মালিকের কাছে এ মাসের সম্পূর্ণ মাইনে চেয়েছিলাম, কিন্তু মালিক মুখের উপর দেবে না বলে দিল। আরও বলল, এই টাকা নিলে নাও, নাই অন্য কোথাও কাজ খুঁজে নাও। বুঝলে সুমনা, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম যে আমি কাঠ কাটার পাশাপাশি আরও একটা কাজ করব। সবার প্রথমে মালিকের ওখানে কাজ শেষ করে রাতের দিকে অন্য এক জায়গায় কাজ করব। এইভাবে করলে আগের থেকে অনেকটা টাকা বেশি আয় করতে পারবো। আজকে আমি মালিকের কাছে কাজ শেষ করে অন্য এক জায়গায় কাজ খুঁজতে যাব। পরের দিন সকালে রামু কাজে বেরিয়ে পড়ে। রামু নিজের কথা মতো মালিক কালীচরণের কাছে কাজ শেষ করে অন্য জায়গায় কাজ খুঁজতে যায়। কাজের খোঁজ করতে করতে রামু রামপুর গ্রামে এসে পৌঁছায়। ওখানে পৌঁছে রামু দেখে আশেপাশে অন্য দোকানপাট। রামু ভাবলো এখানে কোনো না কোনোভাবে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। এই ভেবে সে প্রত্যেকটা দোকানে কাজের জন্য যায়, কিন্তু সব জায়গা থেকে তাকে নিরাশ মনে ফিরতে হয়।
অবশেষে রামু হার মেনে গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। হঠাৎই তখন রামু দেখতে পায় একদল গরু রামুর দিকে ছুটে আসছে। এই ভেবে রামু ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে থাকে। তখনই হঠাৎই সামনে একটা গুহা দেখতে পায়। রামু বেশি ভাবনা চিন্তা না করে গুহাতে গিয়ে লুকিয়ে পড়ে। একটু পরে রামু যখন গরুর দল চলে যেতে দেখে, রামু মনে হয় নিজের জীবন ফিরে পেল। এ উপরওয়ালা, আজকে তো কোনো রকমে আমার জীবনটা বেঁচে গেল। না, না হলে এই গরুগুলোর পায়ের নিচে পড়ে আমি নিঘাত মরে যেতাম। কিন্তু আমি কোথায় চলে আসলাম আজকে? রামু ওইসব কথা মনে মনে চিন্তা করছিল। হঠাৎই তখন সে দেখতে পেল গুহার মধ্যে একটা ঝুড়ি পড়ে আছে। রামু এক দুপা এগিয়ে ঝুড়িটার কাছে গেল। এটা কি ভয়ানক গুহা! এখানে এই ঝুড়িটা কি জন্য পড়ে আছে? এটা আমি ঘরে নিয়ে যাই, জিনিসপত্র রাখার কাজে আসবে। রামু যেই ওই ঝুড়িটায় হাত দেওয়ার চেষ্টা করে, হঠাৎই তখন গুহার মধ্যে দিয়ে এক ভয়ানক আওয়াজ আসে। তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, তুমি ঝুড়িটাকে ছোঁয়ার চেষ্টা করো না। এই ভয়ানক গলার আওয়াজটা শুনে রামু ভয়ে একদম পিছনে চলে আসে। হঠাৎই রামুর সামনে প্রকট হলো এক ভয়ানক জিন, আর ও রামুকে বলতে লাগলো, তুমি কি চাও বাছা? তুমি আমার এই গুহাতে কি করতে এসেছো? আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে বাইরে একদল গরু আমার পিছনে পড়ে গিয়েছিল। আমি তাদের কবল থেকে বাঁচার জন্য এই গুহাতে আশ্রয় নিয়েছিলাম। তারপর এদিক ওদিক দেখতে আমার চোখ ওই ঝুড়িটার ওপর। আমাকে ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম এখানে কেউ নেই, এই ঝুড়িটা হয়তো কেউ ফেলে গিয়েছে, তাই আমি এটা নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। রামু, তুমি ভয় পেও না, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। আমার নজর একবার যার উপর পড়ে, আমরা সম্পূর্ণ ভবিষ্যৎ বলে দিতে পারি। আপনি কে হন, আর আপনাকে এত ভয়ানক কেন দেখাচ্ছে? আপনি আমার ব্যাপারে এত কিছু কি করে জানেন? আপনি আপনার নিজের পরিচয় দিন। আমি হলাম জিন। আমি কয়েক বছর ধরে এই গুহার রক্ষা করে আসছি। এই গুহা আমার পূর্বপুরুষের সেই গুহা, যার মধ্যে একমাত্র সেই মানুষই ঢুকতে পারে যার মন সৎ ও পবিত্র। যদি তুমি অপবিত্র হতে, তবে তুমি এই গুহাটার মধ্যে কখনোই আসতে পারতে না। তুমি একজন সৎ ব্যক্তি, এই জন্য তুমি এই গুহাটার মধ্যে আসতে পেরেছ, আর এই ঝুড়িটাকে তুমি স্পষ্ট করতে পেরেছ। যখন তুমি স্পর্শ করেই ফেলেছ, তবে আজ থেকে এই ঝুড়িটা তোমার। না না, একদম না, আমার এই ঝুড়িটা লাগবে না। আমি তো শুধুমাত্র এই ঝুড়িটাকে দেখছিলাম। হে রামু, তুমি ভয় পেও না, এই ঝুড়িটা তুমি নির্ভয়ে নিয়ে যাও। কিন্তু একটা কথা জেনে রাখো, এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, এটা একটা জাদুকর ঝুড়ি। কি জাদুর ঝুড়ি? আচ্ছা, এটা কি সেই জাদুর ঝুড়িটা যেটা সম্পর্কে আমার বুড়িমা আমাদেরকে ছোটবেলায় গল্প বলতো, যে কোন এক গ্রামে একটা জাদুর ঝুড়ি ছিল, যে ঝুড়িটা সবারই মনের ইচ্ছা পূরণ করত? হ্যাঁ রামু, তুমি ঠিক বলেছ, এটা সেই জাদুর ঝুড়ি যে সবার মনের ইচ্ছা পূরণ করতে পারে। এখন থেকে তুমি এই ঝুড়িটার মালিক। তুমি এই ঝুড়িটাকে ব্যবহার করে নিজের বর্তমান অবস্থা পরিবর্তন করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখো, তুমি যে কোনো জিনিস এই ঝুড়িটার মধ্যে রাখবে, ওই জিনিসটাই তোমাকে বারবার এই ঝুড়িটার মধ্যে রাখতে হবে। তাছাড়া ওই জিনিস ছাড়া তুমি অন্য কোনো জিনিস এই ঝুড়িটার মধ্যে রাখতে পারবে না। যদি তুমি এরকমটা করো, তাহলে এর পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। আমার এই কথাটা সব সময় নিজের মনে ঢুকিয়ে রাখো। মনের মধ্যে কোনো লোভ না রেখে এই ঝুড়িটার মধ্যে একমাত্র সেই জিনিসটাই রাখবে, যে জিনিসটা তোমার দরকার। রামু ঝুড়িটা নিয়ে ঘরে চলে আসে। আরে সুমনা, এই দেখো আমি এটা কি নিয়ে এসেছি। আরে চেঁচাচ্ছ কেন? কি নিয়ে আসলে তুমি?
এটা তো একটা সামান্য ঝুড়ি মাত্র, এটা নিয়ে আসলে তার জন্য এত কি? তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো কাজের জন্য গিয়েছিলে না? তা কাজের কি খবর? অন্য কোনো কাজ পেলে? না, এখনো অন্য কোনো কাজ খুঁজে পাইনি। তার আগে তুমি আমার সম্পূর্ণ কথাটা শুনে নাও। এটা কোনো সামান্য ঝুড়ি না, এটা একটা জাদুর ঝুড়ি। রামু সুমনাকে সমস্ত ঘটনা বলতে থাকবে যা গুহার মধ্যে হয়েছিল। ও, তার মানে তুমি বলতে চাইছো এই ঝুড়িটার মধ্যে আমাদের এমন একটা জিনিস রাখতে হবে যেটা আমাদের সব থেকে দরকারি। হ্যাঁ সুমনা, আমাদেরকে চিন্তা ভাবনা করেই জিনিস রাখতে হবে। রামু অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তার নজর গেল বাইরে রাখা কিছু কাঠের উপরে। কাঠগুলো রামু কিছুদিন আগে সুমনাকে রাখতে দিয়েছিল। আরে সুমনা, তোমার মনে আছে আমি একবার জঙ্গলে কাঠ কাটার জন্য গিয়েছিলাম? তো ওখানে আমি একটা চন্দনের কাঠ পেয়েছিলাম, যেটা আমি বাড়ি এসে তোমাকে রাখতে দিয়েছিলাম গো। হ্যাঁ হ্যাঁ, ওই কাঠটা, ওটা তুমি আমাকে রাখতে দিয়েছিলে তো। হ্যাঁ, তবে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওই চন্দন কাঠটা নিয়ে এসো। ওই চন্দনের কাঠটাই এই ঝুড়িটার মধ্যে রাখবো, আর একটা চন্দনের ব্যবসা শুরু করব। সুমনা চন্দনের কাঠ এনে ওই ঝুড়িটার মধ্যে রাখলো। যেই ঝুড়িটার মধ্যে একটা চন্দনের কাঠ রাখলো, হঠাৎই তখন ওই একটা কাঠ থেকে অনেকগুলো চন্দনের কাঠ হয়ে গেল। আরে, এ তো চমৎকার হয়ে গেছে। তুমি দেখো কতগুলো চন্দনের কাঠ হয়ে গেছে। যদি তুমি বাজারে গিয়ে এগুলোকে বিক্রি করো তবে অনেকগুলো টাকা পাওয়া যাবে। হ্যাঁ সুমনা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি কালকেই বাজারে গিয়ে এগুলোকে বিক্রি করে আসব, আর যা টাকা পাবো তাই দিয়ে বাচ্চাদের স্কুলের বেতন জমা দিয়ে দেব, আর বাকি টাকাগুলো জমিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে রামু মালিক কালীচরণের কাছে কাজে না গিয়ে চন্দনের কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। বাজারে রামু চন্দনের কাঠগুলো খুবই কম দামে বিক্রি করে, যার ফলে সব চন্দনের কাঠগুলো বিক্রি হয়ে গেল। এই চন্দনের কাঠ বিক্রি করে রামুর কাছে অনেকগুলো টাকা হয়ে গেছে। টাকাগুলো নিয়ে রামু ঘরে চলে আসে। এই দেখো সুমনা, ওই চন্দনের কাঠগুলো বিক্রি করে আমি অনেকগুলো টাকা পেয়েছি। এই নাও কিছু টাকা, এই দিয়ে তুমি কালকে বাচ্চাদের স্কুলের বেতন জমা দিয়ে দিও। তো ঠিক আছে সুমনা, আমি মালিকের কাছে কাজে যাচ্ছি। আরে বাবা, তুমি বোকা নাকি? তোমার কাছে তো এখন এই জাদুর ঝুড়িটা আছে, তোমার কাজের কি দরকার? আরে বাবা, আমি মালিক কালীচরণের কাছে কাজের জন্য যাচ্ছি না। মালিকের কাছে যে কাটুরিয়াগুলো কাজ করে না, আমি তো তাদের কাছে যাচ্ছি। তাদের কাছে গিয়ে এই খুশির খবরটা দেব, আর তাদেরকে আমি আমার সাথে কাজ করার কথা বলবো। তারা অনেকে খুব চিন্তায় আছে, মালিক তাদেরকে ঠিকমতো টাকা দেন না। তারা খুব সৎ আছে। এই জাদুর ঝুড়িটার জন্য আমার অনেক উপকার হচ্ছে, তো আমি চাই ওদেরও যেন অনেক উপকার হয়। ওরা খুব পরিশ্রম করে, কিন্তু মালিক কখনোই ওদেরকে ওদের পরিশ্রমের সঠিক মূল্য দেয়নি। এই জন্য আমি ভেবেছি আমি ওদেরকে আমার সাথে কাজের জন্য নিযুক্ত করব। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। যদি তোমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করো তাহলে আমরা সকলেই খুব তাড়াতাড়ি অনেক উন্নতি করতে পারবো।